আহ্বান জগৎ বিখ্যাত বেস্ট সেলার আত্ম উন্নয়নমূলক বইয়ের বাংলা অডিও বুক লিসেনিং আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, এই প্রথমবারের মতো আহ্বানে শুরু হয়েছে ডেল কার্নেগি এর লেখা জগৎ বিখ্যাত বই দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং। শুরু হচ্ছে বইটির 10ম অংশ। অধ্যায় 10, আপনার বক্তব্য কিভাবে পরিষ্কার বোঝাবেন। একজন খ্যাতনামা ইংরেজ ধর্মযাজক প্রথম বিশ্বযুদ্ধকালে আপটন শিবিরে একদল অশিক্ষিত সৈন্য সমাবেশে বক্তৃতা করেছিলেন। তারা তখন যুদ্ধে যাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে অতি সামান্য কয়েকজনই জানতেন তাদের কোথায় পাঠানো হচ্ছে। এইসব সৈন্যদের সমাবেশে ধর্মযাজক আন্তর্জাতিক বন্ধুত্ব এবং সার্বিয়ার অধিকারের কথা বলেন। সৈন্যদের মধ্যে অর্ধেকের বেশি জানত না সার্বিয়া কোনো শহর অথবা রোগের নাম কিনা। এতৎসত্ত্বেও তিনি তাদের সামনে একটি অধোন্মাদময় বক্তৃতা করেন। তিনি যখন বক্তৃতা করছিলেন তখন হলের সব দরজায় রিভলভার হাতে সামরিক পুলিশ প্রহারত ছিল, যাতে কোনো শ্রোতা হল ছেড়ে বেরিয়ে যেতে না পারে। আমি ধর্মযাজককে ছোট করতে চাই না, তবুও সত্যি কথা এই যে শিক্ষিত সম্প্রদায়ের কাছে বললে তার যে বক্তব্য ফলপ্রসূ হতো, এসব সৈনিকদের কাছে তা ব্যর্থ হয়। সৈনিকরা বুঝতে পারেন না তাদের কেন এসব কথা বলা হচ্ছে, আর বক্তাও বুঝতে পারেন না কেন তিনি এসব বলছেন। আমাদের মতে একটি বক্তৃতার অর্থ কী? যে কোনো বক্তৃতায় বক্তার মূলত 4টি লক্ষ্য থাকে। সেগুলো কি? 1 নম্বর, কোনো একটি বিষয় পরিষ্কার করা। 2, শ্রোতাদের সমতে আনা। 3, উদ্দীপ্ত করা। 4, আনন্দ দান। কতিপয় বাস্তব উদাহরণ দিয়ে তা ব্যাখ্যা করা যাক। কারিগরি কাজের প্রতি লিঙ্কন সবসময় আগ্রহী ছিলেন। একবার বালিতে আটকা পড়া নৌকা উদ্ধারের জন্যে তিনি একটি পদ্ধতি আবিষ্কার করেন। তার আইন দপ্তরের সন্নিকটে অবস্থিত একটি কারিগরি কারখানায় বসে তিনি অনেক খেটে পরিশ্রম করে তার উদ্ভাবিত যন্ত্রের একটি মডেল তৈরি করেন। তার এই পরিকল্পনা পরিশেষে ব্যর্থ হলেও তিনি ছিলেন এ সম্পর্কে অত্যন্ত আশাবাদী। যখন বন্ধুরা তার কাছে আসতেন মডেল দেখতে, তিনি মডেল সম্পর্কে ব্যাখ্যা করতে কখনো ক্লান্তি বোধ করতেন না। তার মূল লক্ষ্য ছিল সকলের কাছে তার ধারণা পরিষ্কারভাবে তুলে ধরা। যখন তিনি তার গেটিসবার্গের অমর ভাষণ দান করেন, যখন তিনি তার প্রথম দ্বিতীয় উদ্বোধনী ভাষণ দান করেন এবং যখন তিনি হেনরি ক্লেয়ার মৃত্যুর পর তার জীবনী আলোচনা করে বক্তৃতা করেন, লিঙ্কনের মূল লক্ষ্য ছিল নিজের বক্তব্য পরিষ্কারভাবে বলে শ্রোতাদের সমতে আনা। অবশ্য এসব বক্তৃতার বক্তব্য পরিষ্কার করে তুলে ধরার চাইতে শ্রোতাদের সমতে আনার উপরই জোর পড়েছিল বেশি। জুরিদের সাথে আলোচনাকালে লিঙ্কন তাদের সমতে আনতে চাইতেন। রাজনৈতিক আলোচনায় তিনি নিজের পক্ষে ভোট প্রাপ্তির চেষ্টা চালাতেন। সুতরাং তার লক্ষ্য ছিল শ্রোতাদের উদ্দীপ্ত করা, কর্মমুখী করে তোলা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার 2 বছর আগে লিঙ্কন উদ্ভাবন সম্পর্কে একটি বক্তৃতা প্রস্তুত করেন। এই বক্তৃতা প্রস্তুতিতে তার লক্ষ্য ছিল শ্রোতাদের আনন্দ দান করা। অন্তত এই লক্ষ্যস্থল নির্ধারণ করেই তিনি বক্তৃতা প্রস্তুত করেছিলেন, কিন্তু লক্ষ্য অর্জনে তিনি সফল হতে পারেননি। জনপ্রিয় হিসাবে তার জীবন এই ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। একটি শহরে একজন শ্রোতাও তার বক্তৃতা শুনতে আসেনি। কিন্তু অন্যান্য বক্তৃতায় তিনি অব্যাহতভাবে সাফল্য লাভ করেছিলেন, যার কথা আমি উল্লেখ করেছি। কিন্তু কেন? কারণ এসব ক্ষেত্রে তিনি তার লক্ষ্যের কথা জানতেন এবং জানতেন কিভাবে লক্ষ্যে পৌঁছতে হবে। তিনি জানতেন কোথায় তিনি যাবেন এবং কিভাবে যাবেন। এবং বহু বক্তা এটা ঠিকভাবে জানেন না বলে মাঝপথে হাবুডুবু খান। উদাহরণস্বরূপ, আমি একদা যুক্তরাষ্ট্র কংগ্রেসের একজন সদস্যকে বক্তৃতাকালে ব্যর্থ মনোরথ হয়ে নিউ ইয়র্কে হিপারড্রোম ত্যাগ করে চলে যেতে দেখেছি। কারণ তিনি যে বক্তৃতা শুরু করেছিলেন তাতে তার লক্ষ্য ছিল শ্রোতাদের কাছে তা পরিষ্কার করে তোলা। লক্ষ্য নির্ধারণ ছিল তার অবিবেচনা প্রসূত, তাই তিনি হন ব্যর্থ। এটা ছিল যুদ্ধের সময়। তার বক্তব্যের বিষয় ছিল যুক্তরাষ্ট্র কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
শ্রোতারা যুদ্ধ সম্পর্কে কোনো নির্দেশ শুনতে আগ্রহী ছিলেন না, তাদের লক্ষ্য ছিল আনন্দ লাভ। শ্রোতারা 10 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে তার বক্তব্য শোনেন এবং আশা করেন যে এরপর আনন্দ দিয়ে তার বক্তব্য শেষ হবে। কিন্তু তা হয় না। বক্তা বারবার যুদ্ধের প্রস্তুতি ব্যাখ্যা করতে থাকেন। শ্রোতারা আস্তে আস্তে অধৈর্য হয়ে পড়েন। একে একে তারা চলে যেতে শুরু করেন। কেহ কেহ স্বতঃস্ফূর্তভাবে ধ্বনি ও প্রদান করতে শুরু করে একসাথে। বক্তা শ্রোতাদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়ে বক্তৃতা অব্যাহত রাখেন। এর ফলে শ্রোতারা আরও বিরক্ত হয়। হাসাহাসি শুরু হয়ে যায়। তারা বক্তাকে থামিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়। তাদের ধ্বনি উচ্চ থেকে উচ্চ গ্রামে পৌঁছে। পরিশেষে এমন অবস্থা হয় যে বক্তার কথা নয়, শ্রোতার কথাই শুধু শোনা যেতে থাকে। সুতরাং বক্তা ব্যর্থ হয়ে, পরাজিত হয়ে, অপমানিত হয়ে বক্তৃতা শেষ করেন। এই উদাহরণ থেকে শিক্ষা নিন। আপনার লক্ষ্যের কথা জানুন। বক্তৃতা প্রস্তুতির আগেই লক্ষ্যস্থল সঠিকভাবে নির্ধারণ করে নিন। কিভাবে লক্ষ্যে পৌঁছতে হবে তা ঠিক করে নিন। অতঃপর বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণে লক্ষ্যে উপনীত হবার প্রস্তুতি নিন। তুলনার মাধ্যমে বক্তব্য পরিষ্কার করুন। কোনো বিষয় পরিষ্কার করার, বোধগম্য করার গুরুত্ব অথবা বাধাবিঘ্ন ছোট করে দেখা উচিত নয়। একদা আমি একজন আইরিশ কবিকে একদিন বিকেলে তার নিজের লেখা থেকে পাঠ করে শোনাতে দেখেছি। শ্রোতাদের মধ্যে শতকরা 10 জন তিনি কি বলতে চান তা বুঝতে পারেননি। বক্তাদের মধ্যে অধিকাংশই প্রকাশ্য সভায় অথবা ঘরোয়া পরিবেশে বক্তৃতায় এরূপ ব্যর্থতার পরিচয় দেন। একবার আমি স্যার অনসিভারলজ এর সাথে জনসভায় বক্তৃতার সাফল্য সম্পর্কে আলোচনা করি। তিনি তখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস এবং জনসভায় বক্তৃতা দানে 40 বছরের অভিজ্ঞ বক্তা। আমার জিজ্ঞাসার উত্তরে তিনি জানান যে বক্তৃতায় সাফল্য অর্জন করতে হলে প্রথম প্রয়োজন জ্ঞান এবং প্রস্তুতি, এবং দ্বিতীয় প্রয়োজন হচ্ছে বক্তব্য পরিষ্কার করার জন্যে কষ্ট স্বীকার করা। ফ্রাঙ্কো প্রুশীয় যুদ্ধের প্রারম্ভে জেনারেল ভন মল্টকি তার অফিসারদের উদ্দেশ্যে বলেছিলেন, ভদ্র মহোদয়গণ, স্মরণ রাখবেন, যে কোনো নির্দেশকে ভুল বলে গ্রহণ করা হলে তা ভুলই থাকবে। নেপোলিয়ন একই বিপদে স্বীকৃতি দিয়েছেন। সচিবদের প্রতি তার বহুল আলোচিত নির্দেশ ছিল, পরিষ্কারভাবে বুঝে নিন, পরিষ্কারভাবে বুঝে নিন। এবং যখন আপনি এমন একটি বিষয়ে কথা বলবেন যা আপনার শ্রোতাদের কাছে পরিচিত নয়, আপনি কিভাবে আশা করবেন যে তারা বুঝবে? সুতরাং এই ধরনের ব্যাপারে আমরা কি করতে পারি? এই ধরনের অবস্থায় পড়লে আপনি কি করবেন? স্বাভাবিক পদ্ধতিতে এই সমস্ত সমাধানের সহজ পথ হচ্ছে, মানুষ চেনে না এই বিষয়টি চেনাতে হলে যে জিনিসটি চেনে তার সাথে তুলনা করে আপনার বক্তব্য পেশ করুন। স্বর্গরাজ্য এটা কিরূপ? কিভাবে এই বিষয়টি মানুষের সামনে পরিষ্কার করে তুলে ধরা যায়? যীশুখ্রিস্ট মানুষের সামনে বস্তুর উদাহরণ দিয়ে স্বর্গরাজ্য সম্পর্কে বর্ণনা করেছেন। স্বর্গরাজ্য হচ্ছে তাই যেখানকার খাবার আমাদের চাইতে অনেক উপাদেয়, খমের মিশালে যা হয়ে ওঠে আরও উপাদেয়। এবং স্বর্গরাজ্য হচ্ছে তাই যেখানে মূল্যবান মণিমুক্তার প্রাচুর্যের সীমা নেই। এবং স্বর্গরাজ্যে হচ্ছে তাই যা সমুদ্রের জলের চাইতে বহু মূল্যবান জল দিয়ে ঘেরা। প্রতিটি গৃহকর্ত্রী রুটি প্রস্তুতে রুটি ফোলানোর জন্যে খমির ব্যবহার করে। জেলেরা প্রতিদিন সমুদ্রে জাল ফেলে মাছ ধরে এবং ব্যবসায়ীরা মূল্যবান মণিমুক্তার সন্ধান রাখে। সুতরাং এরূপ বর্ণনা হৃদয়গ্রাহ্যী ও বোধগম্য বর্ণনা। এবং ডেভিড যেহোভাব দয়া সম্পর্কে কিরূপ বর্ণনা দিয়েছিলেন? প্রভু আমাকে মেঘপলক বানালেন, তিনি আমাকে সবুজ ঘাসে ঘুরে বেড়াতে দিলেন যেখানে পানির অভাব ছিল। প্রায় একটি গাছপালাহীন দেশে সবুজ মাঠ সৃষ্টি করলেন। পানির অভাব থাকলেও আমার মেষদের পানীয় জলের অভাব ছিল না সেখানে। এটা একটা আনন্দদায়ক উদাহরণ। কেহ কেহ আফ্রিকায় বসবাসকারীদের জীবনের সাথে তুলনা করে বাইবেলের ব্যাখ্যা করেন। তারা বলেন, আপনার পাপ অত্যুজ্জ্বল লাল হলে তা বরফের মতো শুভ্র হয়ে যেতে পারে। এটা কি ধরনের অনুবাদ? সাহিত্য অর্থে অর্থহীন, অবান্তর।
আফ্রিকাবাসীরা বরফের সাথে তেমনভাবে পরিচিত নয়। তারা তুষার এবং কোলতারের তুলনা বোঝে না, কিন্তু তারা দীর্ঘ নারিকেল গাছে মধ্যাহ্নভোজের জন্য নারিকেল সংগ্রহ করতে অভ্যস্ত। সুতরাং মিশনারিরা বাইবেল সেখানে এভাবে ব্যাখ্যা করেন, তোমাদের পাপ অত্যন্ত লাল হলেও তা নারিকেলের মাংসের মতো সাদা হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে অবস্থার উন্নতি বিধান কষ্টসাধ্য, তা নয় কি? মিশরীর ওয়ারেনবুর্গের টিচার্স কলেজে আমি একবার আলাস্কা সম্পর্কে একটি বক্তৃতা শুনেছি। বক্তা এই ক্ষেত্রে তার বক্তব্য পরিষ্কার করতে ব্যর্থ হন। তার অবস্থাও হয় আফ্রিকান মিশনারিদের মতো। তিনি বলেন, আলাস্কা 5,10,804 বর্গমাইল এলাকা নিয়ে গঠিত এবং জনসংখ্যা হচ্ছে 64,356 জন। 500,000 বর্গমাইল বললে মানুষের মনে কোনো দাগ কাটে না। এর দ্বারা বাস্তব কোনো ছবি ফুটে ওঠে না। মেইন অথবা টেক্সাসের আকারও যে 500,000 বর্গমাইল, বক্তা তা জানতেন না। যদি বক্তা বলতেন যে আলাস্কার উপকূল দ্বীপসমূহের বিশ্বে সবচাইতে দীর্ঘ এবং এক এলাকা ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, মেন, মাসাচুসেটস, রোডে দ্বীপ, কনেটিকাট, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ডেলাওয়ার, মেরিল্যান্ড, পশ্চিম ভার্জিনিয়া, উত্তর ক্যারোলিনা, দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, মিসিসিপি এবং টেনেসির সম্মিলিত এলাকার চাইতে বেশি, তাহলে তা হতো আকর্ষণীয়। এরূপ বললে কি শ্রোতারা আলাস্কা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেতেন না? তিনি বলেছিলেন যে জনসংখ্যা 64,353, কিন্তু 10 জন শ্রোতাও 5 মিনিট কি 1 মিনিট কালও এই সংখ্যা স্মরণ রাখতে পারেননি। কেন? কারণ 64,356 বাক্যটি শ্রোতা মনে তেমন দাগ কাটতে পারেনি। সমুদ্রকূলের বালুতে পরিব্রাজকদের লেখা যেমন অন্যের মনে তেমন দাগ কাটে না, এই বাক্য ঠিক তেমনই। এর প্রতি কারো অন্তর্দৃষ্টি পড়ে না। তুলনামূলকভাবে সংখ্যার কথাটা প্রকাশ করলে তা আকর্ষণীয় হতো না। উদাহরণস্বরূপ, সেন্ট জোসেফ মিশরীর এই ছোট্ট শহরটি থেকে খুব দূরে নয়। আজকের শ্রোতাদের অনেকে সেন্ট জোসেফ পরিভ্রমণ করেছেন। আজকের আলাস্কার জনসংখ্যা হচ্ছে সেন্ট জোসেফ থেকে 10,000-এর কম। আরও সুস্পষ্টভাবে বলতে গেলে, আপনি যে শহরে দাঁড়িয়ে কথা বলছেন সে শহরের সাথে আলাস্কার তুলনা করছেন না কেন? আলাস্কা মিশরের চেয়ে 8 গুণ বড়, কিন্তু এর জনসংখ্যা হচ্ছে ওয়ারেনবুর্গ এর চাইতে 13 গুণ বেশি। এ কথা বললে কি বক্তার বক্তব্য আরও সুস্পষ্ট এবং পরিষ্কার হতো না? নিম্নবর্ণিত উদাহরণ এটা আরও পরিষ্কার করে। ক, আমাদের সবচাইতে নিকটবর্তী তারকা দূরত্ব হচ্ছে 35 ট্রিলিয়ন মাইল। খ, একটি রেলগাড়ি প্রতি মিনিটে 1 মাইল করে চললে আমাদের নিকটবর্তী তারকার পৌঁছাতে লাগবে 4,80,00,000 বছর। সেখান থেকে গান গাওয়া হলে তার ধ্বনি আমাদের কর্ণগোচর হতে লাগবে 30,08,000 বছর। একটা মাকড়সার জাল সেখানে পৌঁছতে হলে তার ওজন হবে 500 টন। গ, সেন্ট পিটার্স হচ্ছে বিশ্বের বৃহত্তম গির্জা, যার দৈর্ঘ্য 364 গজ ও প্রস্থ 232 ফুট। ঘ, ওয়াশিংটনের 2টি ভবনের একটির উপর অপরটি দাঁড় করালে যে সাইজ হবে এটির সাইজ তাই। অণু সম্পর্কে বক্তৃতাকালে স্যার অলিভার লজ এই পদ্ধতি অনুসরণ করতেন। ইউরোপীয় শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতাকালে আমি তাকে বলতে শুনেছি, 1 বিন্দু পানিতে যত অণু আছে ভূমধ্য সাগরেও তত বিন্দু পানি আছে। তার শ্রোতাদের মধ্যে এরূপ অনেকে ছিলেন যারা জিব্রাল্টার থেকে সুয়েজ খাল পর্যন্ত ভ্রমণ করেছেন। এতৎসত্ত্বেও বিষয়টি আরও পরিষ্কার করার জন্যে তিনি আরও বলেছিলেন, 1 বিন্দু পানিতে যত অণু আছে সমগ্র বিশ্বের বুকে ঘাসের পরিমাণ হবে তাই। রিচার্ড হার্ডিং ডেভিচ নিউ ইয়র্কের শ্রোতাদের উদ্দেশ্যে বক্তৃতাকারে বলেছিলেন, সেন্ট ছকিয়ার মসজিদের আকার হচ্ছে 5ম অ্যাভিনিউর থিয়েটারের সমান।
তিনি বলেন, নিকট থেকে দেখলে তাকে আপনার কাছে একটি দ্বীপনগরী বলে ভ্রম হবে। অতঃপর আপনার বক্তৃতায় এই নীতি অনুসরণ করুন। পিরামিড সম্পর্কে বলতে হলে প্রথমে বলুন এটি 451 ফুট। অতঃপর তার উচ্চতা শ্রোতারা যেসব গৃহ প্রতিদিন দেখেছে তার সাথে তুলনা করে বোঝান। বলুন এটি নগরীর কতটুকু অংশ জুড়ে আছে। এত হাজার গ্যালন এটা অথবা অত শত হাজার ব্যারল সেটা বলে কিছু বর্ণনা করবেন না। বলবেন এই তরল পদার্থ দিয়ে কতটা ঘর ভর্তি করা সম্ভব। 25 ফুট উচ্চ বলার চাইতে এই ছিলিং হতে 1.5 গুণ উঁচু বলা কি ছেড়েও নয়। মাইলে দূরত্ব বর্ণনা করার চাইতে নির্দিষ্ট স্থান হতে কত দূরে অথবা ওই সড়ক হতে কত দূরে একথা বললে কি ভালো হয় না? লিঙ্কনের বক্তব্যের স্পষ্টতার রহস্য। লিঙ্কনের শ্রোতাদের কাছে তার বক্তব্য পরিষ্কার করে তোলার জন্যে সাধারণত জনপ্রিয় ফ্রেজ ব্যবহার করতেন। কংগ্রেসে প্রদত্ত তার প্রথম ভাষণে যিনি আচ্ছাদিত ফ্রেজ ব্যবহার করেন। খ্যাতনামা মুদ্রাকর ও লিঙ্কনের ব্যক্তিগত বন্ধু মিস্টার ডেফ্রিজ বলেছিলেন যে এই ফ্রেজটি ইলিনয়েজ এ জনসভার জন্য এটি যথোপযুক্ত হলেও রাষ্ট্রীয় ঐতিহাসিক রেকর্ডের জন্য এটি উপযুক্ত নয়। প্রত্যুত্তরে মিস্টার লিঙ্কন বলেন, তুমি যদি মনে করো এমন সময় আসবে যখন জনগণ চিনি আচ্ছাদিত শব্দের অর্থ বুঝবে না, আমি তা ব্যবহার পরিত্যাগ করব, অন্যথা আমি এটা প্রয়োগ অব্যাহত রাখব। তিনি কিভাবে সহজ ভাষা শেখেন তা একবার কনক্স কলেজের প্রেসিডেন্ট ডক্টর গ্যালিভারের কাছে ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, আমার ছোট্টবেলায় কেহ আমার সাথে কোনো বিষয়ে আলোচনা করলে আমি বিষয়বস্তু বুঝতে না পারলে উত্তেজনা অনুভব করতাম, তবে আমি মোটেই ক্রুদ্ধ হতাম না। তবে সময় সময় তা আমার ধৈর্যচ্যুতি ঘটাতো। আমি যখন রাতে শুতে যেতাম তখন আমি সেদিন বিকেলে প্রতিবেশী যে বিষয়টি নিয়ে আমার পিতার সাথে আলোচনা করছেন তা ভাবতে ভাবতে যেতাম। শুয়ে শুয়ে ভাবতাম। অনেক সময় বিষয়টি ভাবতে ভাবতে আমার ক্ষুদ্র কক্ষে পায়চারি করতাম। বিষয়টি বোঝার জন্যে, উপলব্ধি করার জন্যে অনেক সময় বিদ্রি রজনী যাপন করতাম। বিষয়টি বুঝতে পারলেও আমার মনে হতো আমি যেন তা সঠিকভাবে বুঝিনি। তাই আবার চিন্তা করতাম। আমি বিষয়টিকে প্রাঞ্জল ও সরল ভাষায় রূপ দিতে না পারা পর্যন্ত শান্তি পেতাম না। এটাই ছিল আমার সেদিনের আবেগপ্রবণতা, এবং এই আবেগপ্রবণতা দিয়েই আমি একটি বিষয় বুঝতে পারতাম, এবং এভাবেই আমি সহজ ভাষা আয়ত্ত করি। আসক্তি, হ্যাঁ, এটা সেভাবেই বিবেচিত হওয়া উচিত। নিউ সালেম এর স্কুল শিক্ষক মেন্টার গ্রাহাম বলেছেন, আমি লিঙ্কনকে ঘন্টার পর ঘন্টা ধরে লেখাপড়া করতে দেখেছি, তবে তার পাঠ্যাভ্যাসের মূল লক্ষ্য ছিল কিভাবে সহজে তা প্রকাশ করা যায়। এই ক্ষেত্রে সাধারণ বক্তার ব্যর্থতার মূল কারণ হচ্ছে এই যে তারা যে বিষয়টি পরিষ্কার করে তুলে ধরতে চান সে বিষয়টি নিজেরাও বোঝে না। অস্পষ্ট ধারণা, ভাষা জ্ঞান দিয়ে কোনো কিছু অন্যকে বোঝানো অসম্ভব। এর ফল কি হয়? কুয়াশায় ক্যামেরায় ছবি আসে না। এইরূপ ক্ষেত্রে বক্তার বক্তব্য হয় কুয়াশাচ্ছন্ন। লিঙ্কনের পদ্ধতি অনুসরণে বিষয় পরিষ্কার করা নিশ্চিতভাবে সহজ। দৃশ্যবস্তুর প্রতি ইঙ্গিত। চতুর্থ পরিচ্ছেদে আমরা বলেছি যেসব মাংসপেশি কান থেকে মাথায় গিয়েছে তার চাইতে চোখ থেকে মাথা পর্যন্ত বিস্তৃত মাংসপেশি অনেক বেশি বড়, এবং বিজ্ঞানের মতে আমরা কানে যা শুনি তার চাইতে চোখে যা দেখি তার প্রতি 25 গুণ বেশি দৃষ্টি দিই। একটা প্রাচীন প্রবাদ আছে, একবার দেখা শতবার বলার চাইতে উত্তম। সুতরাং আপনার বক্তব্য পরিষ্কার করতে চাইলে ছবিকে কেন্দ্র করে বক্তব্য প্রকাশ করুন। খ্যাতনামা ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কোম্পানির প্রেসিডেন্ট জন এইচ প্যাটারসন এই পদ্ধতি অনুসরণ করতেন। কর্মচারীদের প্রতি তার বক্তব্য সম্পর্কে একবার তিনি সিস্টেম ম্যাগাজিনে একটি প্রবন্ধ লেখেন। আমি বিশ্বাস করি কোনো ব্যক্তি শুধুমাত্র বক্তৃতা শুনে সব কিছু বুঝতে পারে না, অথবা বক্তৃতা সকল শ্রোতাদের দৃষ্টি একইভাবে আকর্ষণ করতে পারে না। এই ক্ষেত্রে বক্তৃতার সাথে একটি নাটকীয় বিকল্প প্রয়োজন। যে ক্ষেত্রে সম্ভব সেক্ষেত্রে বক্তৃতার সাথে
ছবি প্রদর্শন করা বাঞ্ছনীয়। শব্দের চাইতে নকশার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষিত হয় বেশি, এবং নকশার চাইতে ছবি অধিকতর আকর্ষণীয়। একটি বিষয়ের আদর্শ উপস্থাপন হচ্ছে বিষয়টি সম্পর্কে সামগ্রিক ছবি প্রদর্শন করে ছবিসমূহের সংযোগ বিধানের জন্য শব্দ বা বাক্য ব্যবহার। এটা আমার বাস্তব অভিজ্ঞতায় আমি দেখেছি যে আমার বক্তব্যের চাইতে প্রদর্শিত ছবি দেখে শ্রোতারা অনেক সহজে বিষয়টি বুঝতে পারেন। অদ্ভুত নকশা অনেক বেশি আকর্ষণীয়। আমি সব বিষয়ে কার্টুন বা চার্ট করে বোঝাবার চেষ্টা করি। ডলার চিহ্নিত একটি সার্কেলের অর্থ একটি টাকা, আর ডলার অঙ্কিত একটি থলের অর্থ কিছু টাকা। চন্দ্রমুখ অনেক সুফল প্রদানে সক্ষম। একটি সার্কেলে চোখ, নাক, মুখ, কান আঁকুন। নবীন এবং প্রবীণেরা নিজ নিজ চিন্তাধারা অনুযায়ী তার অর্থ করবে। খ্যাতনামা কার্টুনিস্ট এর হাতে আঁকানো হলে তার অর্থও হবে সেরূপটি। ব্যাগ একটি বড় ও একটি ছোট পাশাপাশি আঁকা হলে এটা কারো বুঝতে কষ্ট হবে যে একটিতে বেশি অপরটিতে কম টাকা আছে। কথার সাথে সাথে এসব ছবি প্রদর্শিত হলে শ্রোতা আপনার কথা সহজে বুঝবে, আপনার পরবর্তী বক্তব্যের প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হবে। তবে অদ্ভুত ছবি মানুষকে আনন্দ দান করবে। আমি আমার দোকানে পেশাদার শিল্পী দিয়ে ছবি এবং নকশা অঙ্কন করাই। লোক এসব ছবি দেখে, কাগজ থেকে পর্দায় ছবি আঁকায়, পরে তা মুভি পিকচারে রূপান্তরিত হয়। সব বিষয়ে ছবি করা, নকশা করা সম্ভব নয়, তবে যেগুলো সম্ভব সেগুলো করা উচিত। এসব ছবিতে অন্যের দৃষ্টি পড়ে, আগ্রহ বাড়াই, অর্থ সহজে পরিষ্কার হয়। মিস্টার রকফেলার কলোরেডো জ্বালানি ও লৌহ কোম্পানির অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে সিস্টেম ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে তিনি কিভাবে মুদ্রা প্রদর্শন করে অবস্থা বিশ্লেষণ করতেন তা ব্যাখ্যা করেছেন। আমি এটা উপলব্ধি করলাম যে কলোরাডো জ্বালানি ও লৌহ কোম্পানির কর্মচারীরা মনে করেছেন যে রকফেলার গোষ্ঠী তাদের স্বার্থের বিনিময়ে প্রচুর অর্থ আয় করেছেন। রকফেলার গোষ্ঠী তাদের স্বার্থের বিনিময়ে প্রচুর অর্থ আয় করেছেন। সাধারণ লোকের ধারণাও তাই। আমি তাদের কাছে এটা প্রদান করছি যে এই কোম্পানির দায়িত্ব গ্রহণের 14 বছরের মধ্যে কোম্পানি তার ডিভিডেন্ড খাতে একটি সেন্টও জমা দেয়নি। আমার একটি সভায় আমি কোম্পানির অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করি। আমি টেবিলে কতিপয় মুদ্রা রাখি, অতঃপর বক্তৃতাকালে আমি কিছু মুদ্রা নিয়ে তা তাদের বেতন বলে দেখাই। অতঃপর আরও কিছু বেশি মুদ্রা নিয়ে তা অফিসারদের বেতন হিসাবে দেখাই। অবশিষ্ট অর্থ পরিচালকদের বেতন হিসাবে প্রদর্শন করি। এতে আমার সমস্ত মুদ্রা খরচ হয়ে যায়। স্টক হোল্ডারদের জন্য আর কোনো মুদ্রাই পড়ে থাকে না। অতঃপর আমি প্রশ্ন করি, আমরা কোম্পানির অংশীদার, কর্মকর্তা এবং পরিচালক সমস্ত আয় আমরাই ভাগ করে নিই। চতুর্থের জন্য কিছু থাকে কি? যে কোনো বিষয়ের উপর সুস্পষ্ট দৃষ্টি নিবদ্ধ করুন। ডুবন্ত সূর্যের প্রতি মানুষের দৃষ্টি যেভাবে নিবদ্ধ হয়, বিষয়টির প্রতি ঠিক সেরূপ নজর দিন। উদাহরণস্বরূপ, কুকুর বললে মানুষের চোখের সামনে একটা বিশেষ জন্তুর ছবি ভেসে ওঠে। বুলডগ বললে আরেকটি ছবি ভেসে ওঠে, এবং দুটো সাদৃশ্য বৈসাদৃশ্য সকলেই বোঝে। টাটু ঘোড়া আর ঘোড়ার তুলনা অনুরূপ নয়। এমনইভাবে অপর দুটি পশুর তুলনা করলে কি অবস্থাটা আরও পরিষ্কার হয় না? আপনার বক্তব্যের পুনরাবৃত্তি করুন। নেপোলিয়ন বলেছিলেন যে কোনো কিছু স্পষ্টভাবে বোঝাতে হলে পুনরাবৃত্তি প্রয়োজন। তিনি জানতেন যে তিনি যা কিছু বোঝেন তা অন্যরাও একইভাবে বুঝবে, এটা সঠিক নয়। তিনি এটা উপলব্ধি করেছিলেন যে কোনো নতুন বিষয় বোঝাতে হলে মনের সামনে তা তুলে ধরা প্রয়োজন। সংক্ষেপে বলতে গেলে একটা বিষয়ে বারবার পুনরাবৃত্তি অবশ্যই প্রয়োজন। সববারে একই ভাষায় পুনরাবৃত্তি নয়। একই ভাষায় পুনরাবৃত্তি করলে শ্রোতারা বিদ্রোহ করবে, কিন্তু ভাষার ভিন্নতা থাকলে নতুন নতুন শব্দ ও ফ্রেজ প্রয়োগ করলে শ্রোতারা তা সহৃদয়তার সাথে গ্রহণ করবে।
এ সম্পর্কে একটু বাস্তব উদাহরণ দিচ্ছি। মিস্টার ব্রায়ান বলেছেন, আপনি কোনো একটা বিষয় নিজে না বুঝলে তা অন্যকে বোঝাতে পারবেন না। যে বিষয়টি আপনি ভালোভাবে বুঝেছেন সে বিষয়টি আপনি অন্যকেও ভালোভাবে বোঝাতে সক্ষম হবেন। শেষ বাক্যটি হচ্ছে প্রথম বাক্যের পুনরাবৃত্তি, কিন্তু এটা বলার পর কেহ এটাকে পুনরাবৃত্তি বলে মনে করে না। এই বাক্য দ্বারা বিষয়টি আরও পরিষ্কার হয়। আমি আমার ক্লাসে এই পুনরাবৃত্তি পদ্ধতি বারবার অনুসরণ করেছি, এতে বিষয় সহজে পরিষ্কার হয়েছে। পুনরাবৃত্তি পদ্ধতি অনুসরণে সত্যি বক্তব্য সহজতর ও স্বচ্ছ হয়ে পড়ে। সাধারণ ব্যাখ্যা ও বিশেষ উদাহরণ। কোনো একটি বিষয় পরিষ্কারভাবে তুলে ধরার নিশ্চিত ও সহজতর পথ হচ্ছে সাধারণ ব্যাখ্যা ও বিশেষ উদাহরণ প্রদান। এই দুটির মধ্যে পার্থক্য কি? একটি হচ্ছে সাধারণ ও অপরটি হচ্ছে বিশেষ। এক্ষেত্রে আমরা বিশেষ উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করছি। কর্মক্ষেত্রে এরূপ পুরুষ ও মহিলা আছেন যাদের আয় আশ্চর্যজনকভাবে অনেক বেশি। এই বিবৃতিটিকে আমরা উদাহরণরূপে গ্রহণ করি না। এই বিবৃতিটি সবার কাছে কি পরিষ্কার? বক্তা এতে কি বলতে চেয়েছেন তা আপনি পরিষ্কারভাবে বুঝছেন নাকি না? এবং বক্তাও এটা বুঝতে পারছেন না যে এই বিবৃতি থেকে শ্রোতারা কি বুঝছেন। এই বিবৃতির শ্রোতা দেশীয় ডাক্তার হলে ও জরাক পাহাড়ে কর্মরত চিকিৎসক হলে তিনি মনে করবেন বার্ষিক আয় $5,000। খনি ইঞ্জিনিয়ার হলে তিনি নিজের পেশার লোকের সাথে তুলনা করে বার্ষিক $7,000 মনে করবেন। সুতরাং এই বিবৃতিটি অত্যন্ত অস্পষ্ট। এটাকে স্পষ্ট করা প্রয়োজন। বক্তা আশ্চর্যজনকভাবে বেশি বলে কি বোঝাতে চেয়েছেন এবং কি পেশায় নিয়োজিতদের সম্পর্কে বলেছেন সে সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। দেশে এমন আইনজীবী, গান লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, শিল্পী, গায়ক, নায়ক আছেন যাদের আয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চাইতেও বেশি। এখানে বক্তার বক্তব্য বিষয়টি কি আরও স্পষ্ট হলো না? তিনি কিন্তু এক্ষেত্রেও বিশেষ উদাহরণ দেননি, তিনি সাধারণ ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ উদাহরণ দেননি। তিনি গায়কের কথা বলেছেন, কিন্তু গায়ক হিসাবে রোমা পাঞ্চেলা, ক্রিস্টেন ফ্লাগস্টাড অথবা লিলি পঞ্চ এর নাম উল্লেখ করেননি। সুতরাং এখনও বিবৃতিটি অনেকটা অস্পষ্ট রয়েছে। এটাকে আমরা বিশেষ বিষয় বা সৃষ্ট বিষয়রূপে উল্লেখ করতে পারি না। নিম্নলিখিত অনুচ্ছেদে যেভাবে বিশেষ উদাহরণ দেওয়া হয়েছে সেরূপ বিশেষ উদাহরণ দিলে কি অবস্থাটা আরও স্পষ্ট হতো না? খ্যাতনামা আইনজীবী স্যামুয়েল উটার মেয়ার ও স্যাক্স স্টিওয়ার এর বার্ষিক আয় $10,00,000-এরও বেশি। জেক ডেমসের বার্ষিক আয় $5,00,000-এর বেশি। অশিক্ষিত নিগ্রো গায়ক জো লুইসের বয়স মাত্র 22 বছর হলেও তার বার্ষিক আয় $5,00,000-এরও বেশি। বার্লিনের নায়ক ইভিংয়ের বার্ষিক আয় $5,00,000। সিডনি কিংবলি তার নাটকের জন্য সপ্তাহে $10,000 রয়্যালটি পান। H.G. ওয়েলস তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি তার লেখনী থেকে অর্থাৎ প্রকাশিত বই থেকে $30,00,000 পেয়েছেন। দিয়েগো রাইভেরা তার ছবি থেকে বার্ষিক $5,00,000 আয় করতেন। ক্যাথারিন কর্নেল কখনো সপ্তাহে $5,000-এ মঞ্চে অভিনয় করতে সম্মত হতেন না। সুতরাং বক্তব্য হওয়া উচিত বিশেষ উদাহরণমূলক, নির্দিষ্ট বিশেষ বিষয়ক। এরূপ হলে শ্রোতাদের কাছে তা শুধু স্পষ্ট হয় না, শ্রোতা তা পরিষ্কার বুঝতে পারেন আগ্রহী হয়ে। একবারে অধিক পয়েন্ট বলবেন না। শিক্ষকদের এক সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে অধ্যাপক উইলিয়াম জেমস একদা বলেছিলেন যে একজন বক্তা একবার বক্তৃতায় শুধুমাত্র 1 পয়েন্ট আলোচনা করতে পারেন এবং একটি পয়েন্ট ভিত্তিতে 1 ঘন্টা ধরে বক্তৃতা করা সম্ভব। সম্প্রতি আমি একজন বক্তাকে দেখেছি যিনি স্টক ওয়াচ সম্পর্কে 3 মিনিট বলার পর বলেন যে তিনি আরও 11টি পয়েন্ট আলোচনা করবেন। এটা কোনো বুদ্ধিমান বক্তার জন্যে সঠিক বা যথোপযুক্ত নয়। এই ধরনের বক্তব্য হয় ভাষা। পাঁচক যেভাবে মানুষকে প্যারিস দেখায় এটিও সেরূপ বক্তব্য। এটা আমেরিকার মানবিক ইতিহাসের জাদুঘর 30 মিনিট ধরে পরিভ্রমণের মতো।
এতে সব কিছু পরিষ্কার হয় না, তেমন আনন্দও পাওয়া যায় না। নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তা অনেক কিছু বলতে চান বলে বক্তব্য পরিষ্কার হয় না। তিনি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে সরে যান, কোনো পয়েন্টই ক্লিয়ার করতে পারেন না। কাপড় অনুযায়ী কোট তৈরির মতো বক্তব্য সংক্ষিপ্ত হওয়া উচিত। উদাহরণস্বরূপ, আপনি যদি শ্রমিক ইউনিয়ন সম্পর্কে বলতে চান, তাহলে কিভাবে শ্রমিক ইউনিয়নের জন্ম হলো, কিভাবে ইউনিয়ন কাজ করে, তারা কি ভালো করেছেন, কিভাবে খারাপ কাজ প্রতিরোধ করেছেন, কিভাবে শিল্পবিরোধ মীমাংসা করা যায়, তার সব কিছু বলবেন না। আপনি যদি সেভাবে সব কিছু বলতে চান, কেউই আপনার বক্তব্য পরিষ্কার বুঝবেন না। এরূপ বললে বিষয় পরিষ্কার না হয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। শ্রমিক ইউনিয়ন সম্পর্কে একটি পয়েন্ট বলে তা পরিষ্কার করার, শ্রোতাদের বোধগম্য করার চেষ্টা করাকে ছেড়েও নয়। হ্যাঁ, এটাই উত্তম পন্থা। এই ধরনের বক্তব্য শ্রোতাদের মনে প্রভাব বিস্তার করে। এ ধরনের বক্তব্য হয় আকর্ষণীয়, অর্থবহ এবং তা সহজে স্মরণ রাখা যায়। যা হোক, আপনি যদি আপনার বক্তব্যে বহু পয়েন্ট ব্যাখ্যা করতে যান, তবে তা পরিশেষে সংক্ষেপে বলুন। সংক্ষিপ্তভাবে বললে অবশ্য শ্রোতাদের বুঝতে এবং মনে রাখতে কিছুটা সহজতর হতে পারে। সংক্ষিপ্ত সার: 1. কোনো বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। ও যীশুখ্রিস্ট বলেছিলেন যে তাহাকে উদাহরণ দিয়ে বক্তব্য পেশ করতে হয়, কারণ তার শ্রোতারা দেখেও দেখে না, শুনেও শোনে না এবং বুঝেও বোঝে না। 2. যীশুখ্রিস্ট দৃশ্য বিষয় উল্লেখ করে অদৃশ্য জিনিস সম্পর্কে বোঝাতেন। স্বর্গের কথা বোঝাতে তিনি বলতেন যে স্বর্গ রাজ্য হচ্ছে এমন স্থান যেখানে মূল্যবান সম্পদের কোনো অভাব নেই। আলাস্কার কথা বোঝাতে হলে তার আকার এবং জনসংখ্যার কথা না বলে যেখানে দাঁড়িয়ে আপনি কথা বলছেন তার সাথে তুলনা করুন। 3. সাধারণ জনসমাবেশে বক্তৃতাকালে কারিগরি বিষয়ে পরিহার করুন এবং লিঙ্কনের মতো সহজ সরল ভাষায় কথা বলুন, যাতে যে কোনো ছেলে বা মেয়ে সহজেই তা বুঝতে পারে। 4. যে বিষয়টি সম্পর্কে আপনি বলবেন সে বিষয়টি আপনার মনে দিবালোকের মতো পরিষ্কার কিনা সে সম্পর্কে নিশ্চিত হন। 5. সম্ভব ক্ষেত্রে ছবি, কার্টুন প্রভৃতি প্রদর্শন করুন। যা বলবেন তা নিশ্চিতভাবে বলুন। শিয়ালের কথা বোঝাতে কুকুরের কথা উল্লেখ করবেন না। 6. কোনো বিষয় পুনরুল্লেখ করবেন না। একটা ফ্রেজ দুবার ব্যবহার করবেন না, তবে যা বলবেন তা গুরুত্ব দিয়ে বলুন। 7 নম্বর, উদাহরণ দিয়ে আপনার বক্তব্য পরিষ্কার করুন। এই ক্ষেত্রে বাস্তব ও দৃষ্টিগোচর উদাহরণ দিন। 8. বহু পয়েন্ট আলোচনা করবেন না। সংক্ষিপ্ত বক্তৃতায় 1 বা 2টি পয়েন্টের বেশি আলোচনা করা যায় না। 9. পরিশেষে আপনার আলোচনার সংক্ষিপ্ত সার উপস্থাপন করুন। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড কমেন্ট। Subscribe my YouTube channel for more videos.